তিনি বলছেন বিবাহ করাটা মানুষের একটা নর্মাল হ্যাঙ্কারিং, স্বাভাবিক আকাঙ্ক্ষা। তাদের একটা ইনার ইনস্টিংক্টই, ভিতরের প্রবৃত্তি যেন তারা বহু ইন্ডিভিজুয়ালে ব্যক্তিতে পরিণত হতে চায়। আর এই হ্যাঙ্কারিং আকাঙ্ক্ষা থেকেই হয়েছে স্ত্রী পুরুষের মিলন প্রবণতা, যাকে পুরুষোত্তম যৌগিক সম্বেগ বা কোহেসিভ আর্জ বলেছেন। এই কোহেসিভ আর্জ বা যৌগিক সম্বেগ প্রকৃতিগতভাবেই শুক্রাণু এবং ডিম্বাণুতে দেওয়া আছে। এই আর্জ অফ ইউনিফিকেশনটা দেওয়া আছে বলেই ডিম্বাণু শুক্রাণুকে আত্মীকৃত করে জাইগট বা ভ্রূণ সৃষ্টি করে তারপর জীবদেহে পরিগণিত হয় প্রকৃতির বিধি বিজ্ঞান অনুসারে। তো সেটাই পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে এই হ্যাঙ্কারিং থেকেই হয়েছে স্ত্রী পুরুষের মিলন প্রবণতা। এই শুক্রাণু আর ডিম্বাণুতে এই কোহেসিভ আর্জটা রয়েছে বলেই নারী পুরুষ পরস্পরের প্রতি আকর্ষিত হয়। সেটা প্রেমজ হতে পারে, কামজ হতে পারে। তাহলে বিশুদ্ধ কামজ যখন হয় তখনই সেটা বিশুদ্ধ প্রেমে পর্যবসিত হয়। আমরা ধীরে ধীরে সেই প্রসঙ্গে আসব। তাই তিনি বলছেন, তাই এই মিলন প্রবণতাকে এমনতরভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে সুপারিয়র, শ্রেষ্ঠ, এফিসিয়েন্ট, সুদক্ষ ইন্ডিভিজুয়াল এম্বডিমেন্টের ব্যক্ত প্রতীকের আবির্ভাবটা একরকম নর্মাল, স্বাভাবিক হয়ে ওঠে। তাই বিবাহ সংস্কার যদি বিধিমতো না হয় তাহলে কিছুতেই হতে পারে না। আবার এই মিলনে যদি উভয়ের চেরিশিং অ্যান্ড নারিশিং, তৃপ্তিকর ও পুষ্টিদায়ক হয়ে উন্নতিকে এক্সাইট, উত্তেজিত না করে, তাহলে বিইংয়ের, সত্তার লংজিভিটি এফেক্টেড, আয়ু বিপদগ্রস্ত হয়ে একটা ভীষণ ডেটোরিয়েশন ও অবনতিতে নিয়ে যায়। তবেই বিবাহ করতে হলেই বিধিমতো তাকে ব্যবহার করতেই হবে। যদি বাঁচা ও বৃদ্ধি পাওয়া আমাদের নর্মাল, স্বাভাবিক কাম্যই হয়, তা নয় কি? তবে যাদের এমনতর অবস্থা হয়েছে বিয়ে না করেই তাদের উন্নতি অবাধ হতে পারে, কিংবা বিয়ে করলে যাদের অধোগতি অনিবার্য, তাদের এ ব্যাপার হতে দূরে থাকাই যুক্তিযুক্ত। আবার মহাপুরুষেরা এমন কোনো কথা বলেননি যে বিয়ে করে গার্হস্থ্য আশ্রমে ঢুকলে ধর্ম করা অর্থাৎ বাঁচা ও বৃদ্ধি পাওয়া হবে না। বরং গার্হস্থ্য আশ্রমে ঢুকে যাতে মানুষ ওই ধর্মকে অটুট রেখে অনায়াসে চলতে পারে তার কথাই বেশি বলেছেন, তাদের সম্মানও বেশি দিয়েছেন। আর বাস্তবিকও হয় তাই। এমন খুব কম ঋষির কথাই বোধহয় জানা যায় যারা গার্হস্থ আশ্রমী নন, বরং অনেকেরই বহু পুত্র কলত্রাদি ছিল। তাহলে তারা অমন কথা কি করে বলেন? মানুষের এই নর্মাল হ্যাঙ্কারিংটাকে, স্বাভাবিক কামনাকে জয় করা ধর্ম বটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জয় করা মানে এক্সটিংক্ট, নির্মূল করা নয়। জয় করা মানেই হচ্ছে যাকে আমি জয় করি সে আমার প্রপার্টি, সম্পত্তি হয়ে থাকে। আমার ইচ্ছা মতন আমি তাকে যা ইচ্ছা করতে পারি। যাকে জয় করেছি সে আমাকে তার মতো চালাতে বা এন্টাইস, প্রলুব্ধ করতে পারে না। তাই এই কামকে যে জয় করতে পারে নাই তার তো সর্বনাশ অনিবার্য। এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক, তাকে তো শকুনের মতন ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সর্বনাশে নিঃশেষ করে দেবে সত্তরই। তাই কাম যাকে কামুক করতে পারে না সে যে স্বভাবতই মুক্ত, তাই ধর্ম তাকে সহজেই ধরে রাখতে পারে। তাই যে পুরুষ কামুকতায় ইনক্লাইন্ড, প্রবৃত্ত হয়ে বিবাহ করতে চায় সে বিবাহ ব্যাপারে একদমই অনুপযুক্ত।
আর যতদিন তার এমনতর সম্বেগ আছে ততদিন তার ইহা করা উচিত নয়। পুরুষ যাতে বিয়ে পাগলা হয়ে কাম পরায়ণতায় মেয়েদের দিকে অস্বাভাবিকভাবে ইনক্লাইন্ড প্রবৃত্ত না হয়ে পড়ে সেদিকে দৃষ্টি রাখা উচিত। শাস্ত্রে আছে, মেয়েরা পুত্রার্থী হয়ে সৎভাবে সিক্ত ও সমুন্নত হয়ে স্বামীকে আরাধনা করত, আর সেই ভাব দ্বারা স্বামী যদি ইনক্লাইন্ড ইচ্ছুক হতেন তবেই তারা শ্রেষ্ঠ সন্তানের জনক জননী হতেন। তাই সিদ্ধ ব্রহ্মচারী বিবাহের উপযুক্ত পাত্র হতেন। কাম তাদের বিবাহকে উদ্বুদ্ধ করে তুলত না, তাই হিন্দুর বিবাহ কামজ ছিল না, আর তা সাধারণত হওয়া উচিত নয়। বিবাহের ঘটকই ছিল নারীর শ্রদ্ধা ভক্তি। সমাজে অধুনা প্রচলিত বিবাহ ব্যাপারটা যত শীঘ্র রেকটিফাইড পরিশুদ্ধ হবে, দেশের অ্যাটমসফিয়ার আবহাওয়াও তত শীঘ্র পরিশ্রুত হতে থাকবে। বিসাইল পার্সোনালিটি ও বীর্যমান ব্যক্তিত্ব ততই জন্মগ্রহণ করবে, আর তা দিয়ে তখন আদেশ দশ দেশ সবগুলি উন্নত হবে। আর এই বিবাহের জন্যই এখনই আমরা মেয়েদের কনসেন্ট মত নিয়ে তাদের সম্বন্ধ সংগঠন করতে পারি। এ প্রসঙ্গে ঠাকুরের একটি বাণীও আছে, নারী বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। বরকে বরণ করতে বলছেন। বর এসছে ব্রি ধাতু থেকে, মানে শ্রেষ্ঠ যিনি, বরণীয় যিনি, তিনিই বর। নারীর উপযুক্ত বরকে শ্রেষ্ঠ পুরুষ যিনি, বর্ণে বংশে গোত্রে বিদ্যায় শিক্ষায় শাস্ত্রে জ্ঞানে গুণে সব দিক থেকে কন্যা এবং তার বংশের দিক থেকে যে শ্রেষ্ঠ, হায়ার ইভলভড স্পার্ম, উচ্চ বিবর্তিত শুক্রের ধারক, তিনি হচ্ছেন কন্যার বরণীয় বর। সেই জন্য কন্যাকে শেখাতে হবে যে শ্রেষ্ঠ বরণীয় পুরুষকে কি করে চিহ্নিত করতে হয় এবং কিভাবে তাকে বরণ করতে হয়, এবং তাদের মত নিতে হবে। ছেলে ঠাকুর বললেন, মেয়েদের মত নিয়ে তাদের সম্বন্ধ সংগঠন করতে পারি, আর মেয়েরা যদি তাদের বর অমন্তর কনসেন্ট মত দিয়ে অ্যাকসেপ্ট গ্রহণ করে, তবে তাদের কনসায়েন্সই বিবেকী হুইপ আঘাত করবে তাদের স্বামীকে বহন করতে উইথ এ চেরিশিং অ্যান্ড নারিশিং অ্যাটিটিউড, তৃপ্তিদায়ক এবং পুষ্টিপ্রদভাবে। তাহলে নারীর বধূ আখ্যা অনেকটাই ফুলফিলড, সার্থক হবে মনে হয়। আর যাতে স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবদ্ধ থাকে, এমনতর ডিফারেন্স অফ এইজ অ্যান্ড ইন্টেলেক্ট, বয়স ও বুদ্ধির পার্থক্য যাতে হয়, তাও আমাদের করতে হবে। মহামুনি সুশ্রুত বলেছেন, মেয়ে ও ছেলের ভিতর অন্তত 10 হইতে 12 বৎসর এইজ ডিফারেন্স, বয়সের পার্থক্য না হলে সন্তান সর্বেন্দ্রিয় দুর্বল লইয়া জন্মগ্রহণ করে। আমারও মনে হয় তাই। আরও মনে হয় 15 হতে 20 হলেও সুবিধা ছাড়া অসুবিধা হবে না। এগুলি ইমিডিয়েটলি এখনই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখনই এগুলির নিয়ন্ত্রণ আমাদের পক্ষে একেবারে অসম্ভব নয়। তারপর মেয়েদের এমনতরভাবে শিক্ষিত করতে হবে যাতে মেয়েরা পুরুষে সেক্সুয়ালি ইনক্লাইন্ড, যৌন প্রেরণায় আনত না হয়ে অ্যাডমাইরেশন অ্যান্ড রিগার্ডে ইনক্লাইন্ড, প্রশংসায় ও শ্রদ্ধায় আনত হয়ে উঠবে। আর এটা এমনতরভাবে মেয়েদের মাথায় ইমপ্রেসড, দৃঢ়বদ্ধ করতে হবে যাতে তাদের এ বিষয়ে একটা ফ্যানাটিক গোঁড়া সংস্কারের মতন হয়ে থাকে। তারা শ্রেষ্ঠ ছাড়া, রিগার্ড অ্যান্ড অ্যাডমাইরেশন এর শ্রদ্ধা ও প্রশংসা উদ্দীপ্তি ছাড়া বর হতে পারে একথা ভাবতেও যেন ইচ্ছা না করে। অবশ্য এগুলি অর্থাৎ এই শ্রেষ্ঠত্ব শুধু ওয়েলথ, টাকা কড়ি, ধনজন ইত্যাদির দিক দিয়ে নয় বলাই বাহুল্য। মেয়েরা যতদূর সম্ভব বর্ণ, বংশ, বিদ্যা, প্রতিষ্ঠা ইত্যাদি হিসাবে হায়ার ওয়ারশিপেবল হেরিডিটি
উচ্চতর পূজনীয় বংশানুক্রমিতা দেখে শুনে বুঝে যাতে তাদের বর মনোনীত করতে পারে, পরিবারের ভিতর আলোচনার সহিত সৎভাবে শিক্ষা দিতে হবে। এক কথায় এমনতর সংস্কার গজিয়ে দিতে হবে উইথ এ ফ্যানাটিক রিজিডিটি, গোড়া দৃঢ়তার সহিত, যাতে তাদের ওয়ারশিপেবল হায়ার, শ্রদ্ধাভাজন উচ্চতর ছাড়া লোয়ারে নিম্নে তা যেমনতরই হোক একটা ইনক্লাইনেশনই, ঝোঁকি না হয়। পিতামাতা বা তৎতুল্য গুরুজনদিগের কর্তব্য তারা যেন মেয়েদের গোচরে অর্থাৎ কনসিডারেশনে সঠিকভাবে এমনতর কোয়ালিফাইড কোয়ালিটির গুণবান ছেলেকে আনেন যাতে তাদের কনসেন্ট, মত দেওয়ার মূলে অ্যাডমাইরেশন অ্যান্ড রিগার্ড, প্রশংসা ও শ্রদ্ধা দ্বারা ইনকালেশন আনতি সম্ভবপর হয়। তাহলেই এই রকম অবস্থায় যদি তারা কনসেন্ট, মত দেয়, অনেক সুবিধা হতে পারে। আরেকটা বড় কথা হচ্ছে, এই মেয়েরা যদি নিজেরা কনসেন্ট, মত দিয়ে বর নির্বাচন করতে পারে, তাহলে উইদাউট এনি হেজিটেশন, নিঃসংকোচে, বিনা আপত্তিতে, ইচ্ছাপূর্বক বরকে বহন করবার উইল বা প্রবৃত্তি উদ্দীপ্ত হয়ে উঠবে। তদ্দরুন বিরোধ বুদ্ধিও কম আসবে। ফলে বাড়িটা অনেকটা শান্তি এবং উদ্দীপনার ক্ষেত্র হয়ে উঠবে। আর জাপান আমেরিকায় যেরকম বিয়ে হয়, আমার মনে হয় তারা এরকমভাবে এনগেজড, বিবাহে যুক্ত হয় না। যেরকমভাবে হয় তাতে রিগার্ড অ্যান্ড অ্যাডমিরেশন, শ্রদ্ধা ও প্রশংসায় ইনক্লাইন প্রবৃত্ত না হয়ে সেক্সুয়ালি ইনক্লাইন্ড, কামজভাবে প্রবৃত্ত হয়ে ওঠে বোধ হয়। তার ফলে প্রতিদিন সেখানে অসংখ্য বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা হয় শুনতে পাই। এরকমটা হয় স্বাভাবিক। এদেশের মেয়েদের স্বামী আর ওদেশে হাজব্যান্ড ঠিক এক কথা বলে মনে হয় না। এদেশের মেয়েরা যাকে স্বামী ভাবত, তার জন্য স্বেচ্ছায় জ্যান্ত এক চিতায় পুড়ে মরে ধন্য হতো। এই যে সতীদাহ প্রথাটা পরবর্তীকালে এটাকে স্বার্থপর মানুষেরা নিজেদের কায়েমি স্বার্থে এর বিকৃত প্রয়োগ করেছে। এই সহমরণটা আসলে এমনই ছিল যে সেই স্বামীহীনা নারী তার পতির বিহনে নিজের জীবনকে ব্যর্থ মনে করে সে তার স্বামীর সাথে স্বেচ্ছায় কিন্তু আত্মত্যাগ বা জীবন দান করত। এইটাই ছিল মূল তাৎপর্য। কিন্তু সেটা সকল ক্ষেত্রে নয়। যদি সেই স্ত্রী স্বামীর জীবনকে তদ্রূপ নিজের সত্তা বলে অনুভব করতে পারে, সেই স্তরে উঠতে পারে যেখানে তার বিহনে তার জীবনই ব্যর্থ হয়ে যায়, একমাত্র সেই ক্ষেত্রেই এটি প্রযোজ্য। যাই হোক, স্বামীকে তারা এক্সিস্টেন্স অ্যান্ড এম্বডিমেন্ট অফ সেলফ, নিজের জীবন সত্তার প্রতীকরূপে মনে করত। তাই তার না থাকা এদের একরকম না থাকাই হয়ে উঠত। আবার দেখুন, মেয়েদের কনসেন্ট, মত নিয়ে বিয়ে দেওয়ার ফল জাপানে আমেরিকায় এত মন্দ হলেও আবার এত ভালোও আছে, যাতে অনেক জায়গাতেই ন্যাচারালি রিগার্ড অ্যান্ড অ্যাডমাইরেশনের স্বাভাবিক শ্রদ্ধাভক্তির পর্তায় পড়ে গিয়ে সুখে ঘর সংসারও সৃষ্টি করেছে। আর সন্তান সন্ততিও এমনতর হচ্ছে যাতে এদেশের জীবন হতেও ওদেশের জীবন লং স্ট্যান্ডিং, দীর্ঘস্থায়ী, কোয়ালিফাইড, গুণবান ও বেটার কোয়ালিটির উৎকৃষ্টতর হয়ে দাঁড়িয়েছে। যার ফলে এত হিরোর, বীরের অভ্যুত্থান হয়েছে। ওটাকে আরেকটু রেগুলেট, নিয়ন্ত্রিত করলে কি হতো তা তো বলাই যায় না। আবার কনসেন্ট, মত নেওয়া তাদেরই দিক দিয়ে যাদের পিউবার্টি সেট আপ করেছে, যৌবন আরম্ভ হয়েছে। আবার নাবালিকা কন্যাকে পিতামাতা, ঋষি বা তৎতুল্য বরে সম্প্রদান করতে পারেন, ইহাই শাস্ত্রের নিয়ম। মেয়েদের যদি শিক্ষায়, চিন্তা ও চলনকে অমন্তরভাবে উন্নীত না করা যায়, তবে তাদের বেশি বয়সে বিয়ে দিলে তাদের মন বহু পুরুষে আনত হতে পারে। তাই প্রথমে স্বাস্থ্য,
তার সঙ্গে সঙ্গে শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং চাল চলনকে বিশেষভাবে নিয়ন্ত্রিত করতে হবে। কিন্তু শিক্ষা ও চলন চরিত্রের ব্যবস্থা না করে শুধু যদি 8-10 বছরই বিয়ে দিয়ে তাদের মন বহু পুরুষে আনত হারাত থেকে রেহাই পেতে হয় করা যায়, তাহলে টেম্পারামেন্টাল ডিফারেন্স, মানসিক বিভিন্নতা হওয়ার দরুন সাধারণত এতকাল যা হয়েছে তা কি করে রোধ করা যাবে? ঋষি বা তৎতুল্য বরকে কন্যাদান করলে তাদের সব রকম জানা থাকায় তারা মেয়েকে এডুকেটেড, শিক্ষিত, উপযুক্ত করে নিতে পারেন। টেম্পারামেন্ট, স্বভাব বুঝে গাইড পরিচালিত করতে পারেন বটে, কিন্তু সব জায়গায় তো তেমনতর বর আশা করা যায় না। শাস্ত্রাগণ নাবালিকা কন্যাকে ঋষি বা তৎতুল্য বরে যেমন সম্প্রদানের কথা বলেছেন, তেমনি পিউবার্টি সেট আপ করেছে, যৌবন আরম্ভ হয়েছে, এমনতর মেয়ে পিতামাতা উপযুক্ত বরে দিতে না পারলে অপেক্ষা করে স্বেচ্ছায় বর নির্বাচন করবে, একথাও বলেছেন। কথা হলো, এই যে বলা হয় আগেকার দিনে নাবালিকা বিয়ে দিয়ে দিত, নাবালিকা বিয়ে দিত, কিন্তু এটার তাৎপর্য ওইটাই যে নাবালিকা বলতে যা বোঝায় সেই কন্যাকে একমাত্র দান করা যেতে পারে ঋষিতুল্য ব্যক্তির কাছে, সবার কাছে নয়। সেটাই তিনি বললেন। কেন না, ঋষিতুল্য ব্যক্তি যিনি ব্রহ্মচর্যে সিদ্ধিলাভ করেছেন, অর্থাৎ ব্রহ্ম মানে বৃঙ্গ শব্দ থেকে ব্রহ্ম এসেছে, অর্থাৎ যার বৃদ্ধির জ্ঞান, যার বিস্তারের জ্ঞান, যার চিরন্তন অস্তিত্বের জ্ঞান, আচরণ করতে, আয়ত্ত করতে যে আচরণ গুরু শিক্ষা দিয়ে থাকেন, সেই আচরণ সিদ্ধ হওয়াতে তাদের সব দিকটার জ্ঞান থাকে। সেই জন্য সেই নাবালিকা কন্যাকে তারা সেই শিক্ষা দিয়ে সেইভাবে উপযুক্ত সহধর্মিণীতে পরিণত করেন। তারপর তাদের তখন সেই পরিণত হওয়ার পর কিন্তু তখন যখন তারা বোঝেন যে এই কন্যা উপযুক্তভাবে প্রস্তুত হয়েছে সন্তান ধারণের জন্য, তখনই কিন্তু তারা তাতে সন্তান উৎপাদন করতেন বা সন্তান দান করতেন। কাজেই নাবালিকা বিবাহ বলতে যে আমাদের একটা অন্ধ মানে কুসংস্কারবদ্ধ ধারণা হয়েছে, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। যাই হোক, তো মেয়েরা তাদের পছন্দ মতো বিয়ে করলে পছন্দেরও কত ভুল হতে পারে, কারণ আমাদের মেয়েরা শিক্ষাই পায় না, শিক্ষাটা তো দেওয়া হয় না, এও হতে পারে। কিন্তু তারা যে শিক্ষা পায় না তার ফলও আমরাই ভোগ করি। আর পছন্দ করে যে ভুল হয় তার একটা পার আছে, কারণ সে বুঝতে পারে তার এই স্বেচ্ছাকৃত এই ভুলকে সংশোধন করে নিতে হবে তারই, অথবা বইতে হবে তাকে বিনা বিরক্তিতে। তাই সাধারণত চেষ্টাও আসে তেমনতর। আর এখন যতখানি ভুল হচ্ছে কনসেন্ট মত নিয়ে করলে তার চেয়ে কম ভুল হয়, স্বাভাবিক। তাই গড়ে সমাজও পাবে সুস্থের সংখ্যা বেশি। বিয়ে ঠিক মতন হলে আমাদের জাতির সব রকমের সংস্কার দেখতে দেখতে হয়ে যাবে। আমরা কি দেখতে পাই? সাধারণত পুরুষ মেয়েদের কাছে অ্যাডমায়ার্ড, প্রশংসিত হতে চায়, উদ্দীপ্ত হতে চায়, অনারেবলি সম্মানিতভাবে উদ্দীপ্ত দেখতে চায়। মেয়েদের কাছে গৌরবে অধিষ্ঠিত থাকা পুরুষের যেন একটা তৃপ্তি। ছেলেদের একটু বয়স হলেই, যৌবন স্পর্শ করলেই দেখতে পাওয়া যায় তাদের পরন পরিচ্ছদ, চাল চলন সব বদলে যাচ্ছে। অবশ্য মেয়েদেরই তেমনি। তার মূলে আছে আনকনসাসলি, অজ্ঞাত সারে উভয়ের নিকট অ্যাডমায়ার্ড অ্যান্ড অ্যাট্রাক্টেড, প্রশংসিত ও আকৃষ্ট হতে চাওয়া। তাহলেই মেয়েদের চাহিদা যদি অমন্তর উন্নত হয়, তবে পুরুষের একটা নর্মাল ইনক্লিনেশন, স্বাভাবিক প্রবৃত্তি হবে তা পূর্ণ করা। এতেই যে একটা কি পুশিং থ্র্যাশ প্রেরণা দেবে টুয়ার্ডস আপ হিভিল, অর্থাৎ উন্নতির দিকে, তা বলা যায় না। আর এই পছন্দের ব্যাপারে এক বর্ণের মেয়ে অন্য বর্ণের ছেলের প্রতি পছন্দের প্রশ্ন উঠতে পারে। সেক্ষেত্রে অনুলোম এবং প্রতিলোম বিবাহের লাভ ক্ষতি সম্বন্ধে সতর্ক দৃষ্টি রাখা কর্তব্য। মানুষের ভেতর যে ইনস্টিংক্ট, স্বাভাবিক প্রবৃত্তি থাকে, সেগুলি কোয়ালিটির, গুণের বীজ স্বরূপ।
আর টেম্পারামেন্ট স্বভাব হচ্ছে সেই বীজগুলি থাকতে পারে এমনতর আধার ইনসুলেশন। তাই ইনস্টিংক্টকে, স্বাভাবিক প্রবৃত্তিকে কোয়ালিফিকেশনে গুণে উদ্দীপ্ত করতে হলে টেম্পারামেন্ট স্বভাব মাফিক নারিশমেন্টের পুষ্টির দরকার। তা না দিলে সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যে বর্ণেরই হোক, তা জার্মিনেটও করে না, জন্মায় না। আর জার্মিনেট করলেও, জন্মালেও তার এডুকেটেড গ্রোথ হয় না। তাই যে টেম্পারামেন্টে স্বভাবে যেমনতর নারিশমেন্ট পুষ্টি দরকার, উপযুক্তভাবে তার তেমনতর পরিচর্যা ও পরিবেশনের উপর তার উপযুক্ত গ্রোথ বৃদ্ধি নির্ভর করে। আর তা করলে আপনিই দেখতে পাওয়া যাবে কেমনতর কি হয়। কোনো কিছুর আবাদ কম হয়েছে এমনতর জায়গায় দেখতে পাওয়া যায় সেই সয়েল, মাটির উপযোগী বীজগুলির একটা এমনতর ভিরাইল গ্রোথ, বলশালী জন্ম হয়। কোনো আবাদ বেশি হয়েছে এমনতর জায়গায় উত্তম পরিপোষণেও তা হয় না। সেই জন্য আবাদ কম হয়েছে এমনতর জায়গায় যদি সাধারণত আবাদ হয়, এমনতর জায়গায় যদি উত্তম বীজ উক্ত করা যায়, তার ফসল যে খুব ভালো হয় তাতে কাহারও সন্দেহ নেই। তাই উচ্চ বর্ণের ছেলে যদি গ্রহণোপযুক্ত নিম্ন বর্ণের মেয়ের সহিত মিলিত হয়, সাধারণত ফল ওই রকম উত্তমই হয়ে থাকে। তাই ইহা ধর্মদ ও শাস্ত্র অনুমোদিত। কিন্তু প্রতিলোম ঠিক তার উল্টো। প্রতিলোমে যেমন উচ্চ সহজ সংস্কারগুলি অপহত, অনাদৃত হইয়া নিম্ন সংস্কারে বাধ্য ও বিনীত হয়, তাই সে যেমন নিম্নকে আরো দুর্বল করিয়া মূর্ত করে, অবসন্ন করিয়া তার শিশুকে তার পিতা ও মাতার সহজ ও পুষ্ট সংস্কার হইতে, আর সেই জন্যই সে অসম হইল পাপ। অনুলোম তেমনি পুরুষের উচ্চ সহজ সংস্কারগুলিকে আগ্রহে আনন্দে বিস্মিত হইয়া ধারণ করে বলিয়া সে মূর্ত করিতে পারে তার শিশুকে আরতর করিয়া তার পিতা ও মাতার উচ্চ সহজ সংস্কারগুলিতে, তাই সে বিষম হইলেও পুণ্য ও পবিত্র। তাই আমি বলি, মানে ঠাকুর বলছেন, অনুলোম যেমন উন্নত প্রসব করে, প্রতিলোম তেমনি অবনতিকে বৃদ্ধি করে। তাই প্রতিলোম বিবাহ এমনতর পাপ যাহা নিজের বংশকে ধ্বংসে অবসান্ত করেই, তাছাড়া পারিপার্শ্বিক বা সমাজকেও ঘাড় ধরিয়া বিধ্বস্তির দিকে চালিত করে। অনুলোম জীবন ও বৃদ্ধিকে ক্রমোন্নয়নে অধীর করে বলিয়া তাহা ধর্ম ও পুণ্যের প্রসবিতা। আর প্রতিলোম সংসর্গ জাতির বংশানুক্রমিক অর্জিত অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের অবঘাত ঘটাইয়া হীনত্বে সংবর্ধিত ও পরিচালিত করিয়া মূর্ত করে বলিয়া তা অধর্ম, হীনতা ও পাপেরই জননী। উচ্চবর্ণের প্রতি নিম্নবর্ণের একটা সহজ শ্রদ্ধা থাকেই। তাছাড়া যদি মেয়েরা সমনোনীত কোনো উচ্চবর্ণের পুরুষকে লাভ করে, তাহলে সে শ্রদ্ধার উৎকর্ষ কতখানি অ্যাক্টিভ, কর্মঠ হয়ে ওঠে ভাবলেই বোঝা যায়। আর উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের স্ত্রী যদি হয়, তাহলে তাদের সন্ততি সুস্থ, সবল দেহ এবং উচ্চ বর্ণের অনুরূপ প্রকৃতি সম্পন্ন স্বভাবতই হয়ে থাকে। তাই সুপ্রজনের দিক দিয়া ইহা তুচ্ছ নয়। আর সমাজের দিক দিয়া এই প্রকার বিবাহে প্রত্যেক বর্ণের ভেতরে একটা অচ্ছেদ্য জমাট ভাব বজায় থাকাই স্বাভাবিক। আর বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণই আর্য জাতি। ডিফারেন্স অফ কালচারাল হেরিডিটি হিসাবে কৃষ্টিগত বংশানুক্রমিতার প্রভেদে এই বিভাগ। অতএব জাতির দিক দিয়া বা স্পেসিসের দিক দিয়া কোনো প্রকার বৈষম্য নাই। সুতরাং সুপ্রজননের উৎকর্ষ এমনতরভাবে বজায় থাকাই স্বাভাবিক। আরও কথা, হায়ার কালচারের উচ্চতর কৃষ্টির সাথে লেসার কালচারের নিম্নতর কৃষ্টির মিলনে লেসার নিম্নতর, হায়ারে উচ্চতরে পর্যবসিত হয়। আর হায়ার উচ্চতর আরও হায়ার উচ্চতরের দিকে যায়। যদি হায়ারের উচ্চতরের সহিত লেসারের নিম্নতর মিলনের ভিত্তি রিগার্ড ও অ্যাডমাইরেশন এর শ্রদ্ধা ও প্রশংসার উপর দাঁড়ায়। যেমন কোনো শিক্ষক যদি
কোনো ছাত্রকে শিক্ষা দেন, তবে ছাত্রের উৎকর্ষের সাথে সাথে শিক্ষকেরও জ্ঞানের উৎকর্ষ আসে, ইহা অবশ্যম্ভাবী। আমার মনে হয় তাই ঋষিগণ অনুলোম অসবর্ণ বিবাহের এমনতর প্রশংসা করিয়াছেন। কোন কক্ষণে কেমন করিয়া অনুলোম অসবর্ণ বিবাহ ও আদর্শ শিক্ষা পীড়িত বিধ্বস্ত হইয়াছিল, আর তখন থেকেই জাতি সমাজ ও দেশ অধঃপাদের দিকে অবাধে ছুটিয়াছে। আবার এই বিবাহ ব্যাপারে স্ত্রী পুরুষের ধাতুগত বৈশিষ্ট্যের দিকেও লক্ষ্য করিবার আছে। ধাতু বা টেম্পারামেন্ট হচ্ছে বৈধানিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিস্টেম, যা নাকি অনেকখানি মানুষের বোধ, চিন্তা, চরিত্র ও চলনকে নিয়ন্ত্রিত করে। তাই পুরুষের বৈশিষ্ট্য জীবনকে উক্ত করা, নারী সেখানে ধারণ করিয়া মূর্ত করে ও বৃদ্ধিতে নিয়োগ করে, আর এটা সাধারণত এককালীন একককে। পুরুষ এই সময় বহুতে উক্ত করিতে পারে। তাই নারীর বৈশিষ্ট্য একগামিনী হওয়া, এটা তার সুস্থ মনের সম্পদ। পুরুষ কিন্তু স্বভাবতই বহুগমন প্রবণতা লইয়েই জীবন ধারণ করে। তাই আমি বলি, হে নারী, তোমার স্বামী আদর্শে, চরিত্রে, জ্ঞানে ও সেবায় উচ্ছল থাকিয়াও যদি বহু ভার্যা সম্পন্ন হন, আর তা যদি তোমার স্বামীর পক্ষে অমঙ্গলপ্রদ না হয়, দুঃখিত হইও না, বরং ভালোবাসো, যত্ন লও, দেখিবে তোমাতে তোমার স্বামী আরো তুমি প্রবল হইয়া উঠিয়াছেন। চিন্তা করিও না। পুরুষ যদি উপযুক্ত হয়, ইষ্টনিষ্ঠায় অটুট ও আপ্রাণ থাকে, জীবনটা যার একটা ইনসিসেন্ট নিরন্তর বিজলি রেখার মতো দীপ্তি দিতে দিতে বয়ে যায়, তাঁদেরই বহুবিবাহ একান্ত সমীচীন। সমীচীন কেন, নিতান্তই দরকার। তো এই প্রসঙ্গে এই জন্যই বলা হয় যে বহু বিবাহ কিন্তু সকলের জন্য নয়, এমনতর পুরুষের জন্যই। সেটাই বললেন। আর যারা স্ত্রীতে ইনক্লাইন্ড, আনত হয়ে পড়ে, স্ত্রীনিষ্ঠা যাদের ভূতের মতন ঘাড়ে চেপে বসে, তাদের বহু বিবাহ তো দূরের কথা, মেয়েদের মূল্যকেও যাওয়া উচিত নয়। তাদের নিজের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের কাম চরিতার্থের জন্য জাতিটাকে, বর্ণ জীবনগুলোকে জাহান্নামে দেওয়া উচিত নয়। পুরুষের স্ত্রীনিষ্ঠা একটা অসম্ভব ব্যাপার, ইষ্টনিষ্ঠাই হচ্ছে স্বাভাবিক কথা। স্ত্রীতে থাকবে ভালোবাসা, মমতা ইত্যাদি। স্ত্রী হবে তার সহধর্মিণী। পুরুষের স্ত্রীনিষ্ঠা যখনই হয়, জাতি তো তখনই সাবার হওয়া শুরু করে। আর আজকাল ব্যাপারও তাই হয়েছে। স্ত্রীনিষ্ঠা যদি হয়, তবে তো বহু স্ত্রী হলে সর্বনাশের ব্যাপার। এটা বিরাট ঘনীভূত কিম্ভূত কিমাকারে পর্যবেসিত হয় বা হবেই। যিনি আদর্শে অটুট, আদর্শে প্রতিষ্ঠায় আপ্রাণ, নারী যার তাহারই ইন্ধন হওয়া ছাড়া আর কিছুতেই তাহাকে নিজেকে অবনত করাইতে পারে না, এমনতর পুরুষই বস্তুত বহু স্ত্রী গ্রহণে সমর্থ। নতুবা ইহা যাহার নাই, বহু স্ত্রী গ্রহণে সে ক্ষীণ, দুর্বল ও মূঢ় হইয়া পড়িবে, তাহাই আশা করা যায়। ওই অমন্তর নিষ্ঠ পুরুষের যদি বহু স্ত্রী হয় এবং উপযুক্ত রূপে বিধি মাফিক যদি ব্রিড সন্তান উৎপাদন করে, তাহলে সমাজ ও দেশ তেমনই মহান সন্তান সন্ততিতে ভরপুর হয়ে উঠবে। ঋষিরা ইহাই চাহিয়াছিলেন, তাই বিধিও সেই রূপ দিয়াছেন। উৎকৃষ্ট পুরুষকে বহু স্ত্রী বরণ করিলে সেই পুরুষেরই বহু উৎকৃষ্ট সন্ততি জন্মিতে পারে, এবং সমাজের ভিতর যাহারা নিকৃষ্ট আছে, তাহারা যাহাদের নিকট উৎকৃষ্ট, তেমনতর অন্য স্ত্রী তাহাদের খোঁজ করিবে এবং বিবাহ করিবে। তার ফলে আর্য সমাজ দেহই পুষ্টি লাভ করিবে, এবং যাহারা তেমন উৎকৃষ্ট নয়, তাহারা উৎকৃষ্টের পূজক হইয়া উৎকর্ষ লাভ করিবে। ইহাই বোধহয় জীবের স্বাভাবিক উৎকৃষ্ট অভিমুখী হইবার সহজ সাধারণ উপায়। একগমনী হওয়া নারীর বৈশিষ্ট্য হইলেও অবস্থা বিশেষে বিধবা বিবাহ সমাজের পক্ষে একান্ত বাঞ্ছনীয়। শাস্ত্রে এই জন্য বিধবা বিবাহের বিধি দেখিতে পাওয়া যায়। যদি কোনো বিধবা নিঃসন্তান হয় আর বিবাহে ইচ্ছুক হয়, বুঝিতে হইবে সে তার স্বামীকে গ্রহণ করে নাই, তার বৃত্তিগুলি কাহাতেও সার্থক হয় নাই, তাই তার ওই ক্ষুধা অতৃপ্ত। তাহাকে এমনতর অবস্থায় উপযুক্ত পুরুষে ন্যস্ত করাই সমীচীন, নতুবা তাহার দ্বারা সমাজ কলঙ্কিত হইতে পারে।
বিবাহ করিলে সে নিজে এবং সমাজ দুই অবনতির হাত হইতে পরিত্রাণ পাইতে পারে। আর মানুষের যখন ওই ক্ষুধা প্রখর হয়, সে যখন কোনো কিছুতে দাঁড়াইতে পারে না, তার কাছে শত নিয়ম, শত সৎকথা, শত বিভীষিকা নিষ্ফল। অতএব তাহাকে পরিণত না করিয়া নিয়ন্ত্রিত করা একরকম দুঃসাধ্য, তার বিবাহই বাঞ্ছনীয়। প্রসঙ্গক্রমে আর্য বিবাহ পদ্ধতির মহান সম্পদ ও সুদৃঢ় সমাজ বন্ধন সম্বন্ধে শ্রী রাঘুর যে আলোচনা করেছেন তারও কিছুটা আবার উদ্ধৃত করা হচ্ছে। যেমন তিনি বলছেন, আমার মনে হয় আর্য দ্বিজগণের অনুলোমী অন্তর্বর্ণের মিশ্রণে যে যে সন্তান উৎপন্ন হয় তাহারা বাস্তবতায় পিতৃবর্ণেরই হয়ে থাকে। মাতৃবর্ণানুপাতিক ওই পিতৃবর্ণের ভিতর গ্রেডেশন বা থাকের যা কিছু ডিফারেন্স, প্রভেদ হয় মাত্র। আবার এদের ভিতর বিবাহের ব্যাপারও ওই থাক অনুপাতিক অনুলোম ক্রম হওয়াই উচিত। আর এর ভেতর দিয়ে যে অ্যাডভেন্ট অফ হেরিডিটারি ইনস্টিংস, বংশানুক্রমিক বৈশিষ্ট্যের আবির্ভাব থ্রু অনুলোম ইউজেনিক্স হয়, সেগুলি জাতি ও কৃষ্টির একটা মহান সম্পদ স্বরূপ। কারণ ওই মাতৃবর্ণের টেম্পারামেন্টের ভিতর ওই ইভলভিং হায়ার ফুলফিলিং ইনস্টিংক্টগুলি অ্যাডমাইরেশন, উদ্বুদ্ধ, এনহ্যান্স, এনচেন্টিং আর্জের নার্চারে এমনতরভাবে গজিয়ে উঠতে থাকে যাতে জাতীয় কৃষ্টির রেভলিউশন উইথ অল ইটস ফেজ ইনভেনশন এর আশিস বহন করতে করতে গরিমামণ্ডিত হয়ে পরিস্থিতির অমরণ সংবৃদ্ধির আধিপত্য বাস্তববাহী করে তোলে। আর এই প্রত্যেক পিতৃবর্ণ বা প্রত্যেক পিতৃথাকের একটা ইরেটিং অ্যাফেকশনেট আর্জ সতই থাকার দরুন মাতৃবর্ণের প্রতি, তাদের প্রতি একটা ওভাশনাল আর্জ থাকায় নর্মাল স্ত্রীভূত কৃষ্টিসূত্রে সমগ্র জাতিরা যেন নিজ নিজ বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেও চার্মিং ওভেশানে এর কোহেসিভ আর্জ ও একটা নর্মাল বিরাট ক্রমবর্ধনী ক্রিস্টালাইজেশনে উপনীত হয়ে থাকে। দেখলে মনে হয় সব মিলে যেন বিরাট ঐশ্বর্যশালী একটা পুরুষ। এতে ক্লাস ওয়ার তো স্থান পায় না, বরং ক্লাস ওয়ার্থ এত বেড়ে যায়, যার ফলে কেউ হারা হলে সবার অস্তিত্ব যেন কেঁপেই ওঠে। প্রত্যেকেই যেন চায় তার পরিস্থিতির প্রতি প্রত্যেককে নিয়ে আরোতে বিস্তার লাভ করে নিজেকে হরদম আরো করে তুলতে। কারণ প্রত্যেকেই মনে করে তার পরিস্থিতির প্রত্যেকে যেন তার নিজের পক্ষে বাঁচাবার আর পরম সম্পদ, বিপদে আপদে রক্ষা পাওয়ার সহজ দুর্ভেদ্য দুর্গ বৈশিষ্ট্য অনুপাতিক, প্রত্যেকের উন্নতি যেন প্রত্যেক নিজের উন্নত হবার পরম স্বার্থ, এটা তারা প্রতিনিয়ত বাস্তব জীবনে দেখতে থাকে, প্রত্যক্ষ করতে থাকে, যা আমরা আমাদের চক্ষুতে এখন আর তেমনভাবে দেখায় অভ্যস্ত নই। এ কারণ কি, যে অনুলোম অসবর্ণ বিবাহটা বন্ধ হয়ে গেছে। এই অনুলোম অসবর্ণ বিবাহতে যেটা ঠাকুর বললেন যে মাতৃবর্ণের যে থাকটা, ওইটা কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ বিপ্র পিতা যদি ক্ষত্রিয়ানি মাতা হয়, তাদের যদি পুত্র সন্তান হয়, তাহলে পুত্র সন্তান ওই ক্ষত্রিয় বংশ থেকে কন্যা গ্রহণ করবে, বিপ্র কন্যা না। কিন্তু কন্যাকে দিতে হবে ক্ষত্রিয় বংশে নয়, পিতৃবংশে, অর্থাৎ বিপ্র ঘরে। তেমনি ক্ষত্রিয় যদি বৈশ্য বা শূদ্রকে বিবাহ করে, সব ক্ষেত্রে একই নিয়ম, মানে কন্যাকে দিতে হবে সবসময় অনুলোমের ক্ষেত্রে পিতৃবর্ণে, মানে উচ্চতর বর্ণে, আর পুত্রের বিবাহ দিতে হবে মাতৃবর্ণে। অর্থাৎ ক্ষত্রিয় যদি বৈশ্যকন্যা বিবাহ করে, তাহলে পুত্রের বিবাহ দিতে হবে বৈশ্যকন্যার সাথে। শূদ্র যদি বিবাহ করে, তাহলে পুত্রের বিবাহ দিতে হবে শূদ্র কন্যার সাথে। কিন্তু কন্যাকে দিতে হবে সবসময় পিতৃবর্ণে, অর্থাৎ উচ্চ বর্ণে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু মেনটেন করতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এ প্রসঙ্গে পরে আবার বলা হচ্ছে। তো সেটাই বলছেন, যেটা বন্ধ হয়ে গেছে, আমরা তেমন তো দেখায় অভ্যস্ত নই। যদিও বাস্তবিক আমাদের পারিপার্শ্বিক থেকে আমরা উন্নতভাবে বাঁচাবার উপকরণ সংগ্রহ করে থাকি, আর নিজেদের বাহাদুরি ফলাতে গিয়ে অম্লান বদনে একটা ঢোক গিলেই ওই পরিস্থিতির অবদানগুলিকে, নার্চারকে অস্বীকার করে ফেলি। এই অনুলোম অসবর্ণ বিবাহ হলে হবে কি,
একটা ইন্টার প্রভিন্সিয়াল ম্যারেজ, সব বর্ণের সাথে সব বর্ণেরই কিন্তু একটা এই অনুলোম বিবাহক্রমে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে। ফলে ওই যে তথাকথিত জাতিভেদ বা ঘৃণা বিদ্বেষ সেগুলো আর থাকবেই না। এটার জন্যই কিন্তু ঋষিরা এই অনুলোম অশুভ্রম বিবাহটা প্রচলন করেছিলেন, যাতে সবার সাথে সকলের একটা আত্মীয়তার সম্পর্ক হয়। যাই হোক, তিনি আবার বলছেন আর্য কৃষ্টি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে ওই মৌলিক দর্শনের উপরেই। ওই দর্শন যাদের কাছে যত কঠোর বাস্তব হয়ে দাঁড়িয়েছিল তারাই হয়েছিলেন ব্রাহ্মণ, তাই তারা ছিলেন কৃষ্টির জীবন্ত প্রতীক। আবার ওই তাদের ইনস্টিংক্টগুলি ইউজেনিক্সের ভেতর দিয়ে যখন নর্মাল ক্যারেক্টারিস্টিক হয়ে দাঁড়িয়েছিল, একটা ন্যাকে পরিণত হয়েছিল, তাদের সেই সন্তান সন্ততিদিগকে বিপ্র বলা হতো। মানে ওই যে ব্রাহ্মণিক্যাল ইনস্টিংক্ট, সেটা যখন পুরুষানুক্রমে তাদের জেনেটিক্যাল সেট আপ হয়ে যেত, সেটাকে বলা হচ্ছে বিপ্র। বিপ্র মানেই হচ্ছে বর্ন উইথ পারফেক্ট ফুলফিলিং ইনস্টিংক্ট। আবার এই বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের ভিতর অনুলোম ক্রমিক সেই অন্তর্বর্ণের সন্ততি যারা উৎকৃষ্ট হতে লাগলো, ওই হায়ার ইনস্টিংক্টগুলি মেয়েদের অ্যাডমায়ারিং এনচ্যান্টিং আর্যের ভেতর দিয়ে রিভার্সেন্সিয়াল অ্যাফেকশনের নার্চারে তাদের টেম্পারামেন্ট এই সংস্থিত ওই হায়ার ইনস্টিংক্টগুলি পিকিউলারলি ব্লেন্ডেড হয়ে, মানে অদ্ভুতভাবে মিশ্রিত হয়ে মূর্ত হয়ে জাতির ইনস্টিংক্টগুলিকে ফাইনার ও রিচ ইন ভ্যারাইটিস করে তুলল। তাই তারা কোনো ক্রমে সমাজ হতে ডিসকার্ডেড তো হতোই না, বরং গভীরভাবে কম্প্যাক্টিভ হয়ে উঠত। আর জনের প্রতিজনের অমন্তর ওভাশনাল হোমেজি হচ্ছে ওই কোহেসিভ আর্জ, যা দিয়ে জাতি পরস্পর এক আদর্শ প্রাণতায় আকৃষ্ট হয়ে কৃষ্টি পরিচর্যার ভেতর দিয়ে অনুলোমী ইউজেনিক আপলিফটে এক গাট্টায় নর্মাল এভলিউশনে ইভলভ করে থাকে। শুধুমাত্র ম্যাটেরিয়াল ইন্টারেস্ট অফ ইকুয়ালাইজেশন, যা দিয়ে পার্সনের প্রতি পার্সন অ্যাডমাইরেশন বা অ্যাফেকশনের এনটুইন্ড নয়, তাতে ওই কোহেসিভ আর্জ উইকেন্ড হতে হতে একটা বিরাট বিকৃত পালভাইরেশনে উপনীত হয়। এক সংসারে পিতার শ্লথ ভক্তি সম্পন্ন ইকুয়ালি ইন্টারেস্টেড ভাইদের ভিতর ভাতৃদ্বহিতা যেমন করে স্থান পেয়েছে, এ তো দুনিয়া হরদম দেখছি। তাই আবার ওরা পরস্পর প্রত্যেকেই সর্বতভাবে আচরণীয় বলেই ঋষিরা ব্যাখ্যা করে দিয়ে গেছেন। অবশ্যই সবাই অনুলোম ক্রমিক হোমেজ অ্যান্ড অ্যাডমাইরেশনের ভেতর দিয়ে জোরের দাবি দিয়ে নয় কো, পুত্রের দাবি পিতার কাছে যেমনতর, কিংবা শিষ্যের দাবি গুরুর কাছে যেমনতর, এই তো আমি বুঝি। এর ফলেই কিন্তু প্রত্যেক বর্ণ থেকেই এই অনুলোম ক্রমে এবং অনুলোম ক্রমিক বিবাহের মাধ্যমে এবং তপস্যার দ্বারা প্রত্যেক বর্ণ থেকেই কিন্তু ওই ব্রাহ্মণত্বের অধিকারী হয়ে আবার বংশ পরাক্রমায় সেই ইনস্টিংক্ট প্রতিষ্ঠিত করে জেনেটিক্যালি এস্টাবলিশ করে প্রত্যেকেই কিন্তু বিপ্র হওয়ার প্রমোশনের ব্যবস্থা ছিল। সেইটা এই অনুলোম অসবর্ণ বিবাহ বন্ধ হয়ে যে জেনেটিক্যাল যে একটা গ্যাপ পড়ে যাওয়া এবং সাধনার মাধ্যমে তপৎকর্ষ বা বীজোৎকর্ষর যে পদ্ধতি, সেটা বাদ পড়ে যাওয়াতেই কিন্তু আজকে সমগ্র জাতি অধঃপত এবং পিছিয়ে পড়ে গেছে। তো ঠাকুরের বলে দেওয়া বেসিক একটা পার্ট এই পর্যন্ত নিবেদিত হলো। ঠাকুরের পরবর্তী যে বলাগুলো সেটা ক্রমিক পর্যায়ে আবার পরবর্তী পর্যায়ে আমরা আসব। এই পার্টটা এখানেই উপসংহারে আসলাম। পরবর্তী পার্টে আবার আমরা ধীরে ধীরে ক্রমিক বিস্তারিত দিকে যাব। আগেই বলেছি এটা খুব গভীর সাবজেক্ট, সুতরাং পার্ট বাই পার্ট আমরা এটা প্রসঙ্গটা গঙ্গা জল গঙ্গা পুজো সব দিক থেকে সব রকমে বিজ্ঞান ইত্যাদি শাস্ত্র সব মিলিয়ে আমরা নিবেদন করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।